দেশটাকে আমেরিকার কাছে করদ রাজ্যে পরিণত করার জন্য যা যা করার তাই করছে। আমি তো মনে করি যে সবার বিরুদ্ধে এই সমস্ত অপরাধে মামলা হওয়া উচিত, এবং সবচেয়ে আগে মামলা হওয়া উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। উনি তো মূল লোক, উনি হলো মূল লোক এই সমস্ত আকাম কুকামের। ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, এবং ওনার প্রত্যেকটা মামলা যেগুলো নির্ভয়া আদেশ উঠাই নিছে প্রত্যেকটা মামলা আবার নতুন করে করা উচিত, এবং সেগুলো জাজ হওয়া উচিত। যেগুলো যেগুলো যদি মুক্তি পাবেন পাবেন, যদি প্রমাণ হয় যে ভুয়া মামলা ভুয়া মামলা হবে। কিন্তু নির্ভয়া আদেশে মামলা তুলে নেওয়া এর চেয়ে বড় অন্যায় আর পৃথিবীতে থাকতে পারে না। মামলা আবার নির্ভয়া আদেশে উঠে কি হবে? মামলা যখন কোর্টের কাছে গেছে, কোর্ট ঠিক করবে এই মামলা কি রেজাল্ট হবে। নির্ভয়া আদেশ উঠায় কিভাবে? এই মামলা কি নির্ভয়া আদেশ ছিল? কত হয় নাই। যদি ব্যবস্থা নেওয়া উচিত, ব্যবস্থা না নিলে আপনি যেটা বললেন ওইটাই ঠিক। ব্যবস্থা না নিলে আমরা বুঝবো ওদেরকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। এবং ইউ আর রাইট, আপনি একদম একদম অ্যাকুরেটলি ধরছেন না। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের যে দুর্নীতি তার শ্বেতপত্র আমরা মহাসমারোহে প্রকাশ করতে দেখেছিলাম অন্তর্বর্তী সরকারের সময়। কিন্তু অন্তর্বর্তী সরকার 1.5 বছরে যে পরিমাণ দুর্নীতি করেছে, নানান ধরনের যে আভাস আমরা পাচ্ছি, অনেকে আহ তারা সন্দেহ পোষণ করছেন, কোনো কোনো ক্ষেত্রে প্রমাণও বের হচ্ছে। অন্তর্বর্তী সরকারের কথা এবং কাজে অনেক ধরনের তফাৎ বা পার্থক্য আমরা খুঁজে পাচ্ছি। সেই সব জায়গা থেকে এই সরকারের দুর্নীতি শ্বেতপত্র আদৌ প্রকাশ করা হবে কিনা, না করা হলে কেন হবে না, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি অন্তর্বর্তী সরকার যে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছিল কোনো কোনো উপদেষ্টা তাদের, কেন নির্বাচন দিতে বাধ্য হলো একটা সময়, সেসব নিয়ে আমরা আলোচনা করবো। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল। সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে একটু জানতে চাই যে বিএনপি সরকারের উপরে মানুষ আস্থা রেখেছে, খুব স্বাভাবিক, এবং তারেক রহমান যেসব কথাবার্তা বলছেন আমরা তার উপর আস্থা রাখতে চাই। আহ শুল্কমুক্ত গাড়ি কেউ নিবে না, দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের জেহাদ পরিচালনা করা হবে। সেই জায়গা থেকে যদি আমরা আশা করি যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এখন যে ধরনের কথাবার্তা বের হচ্ছে, খোদ সিপিডি থেকে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে, আপনি কি মনে করেন যে আমাদের এই আশাটা কি বাস্তবে প্রতিফলন ঘটবে? তারেক রহমান দুর্নীতি কোনো শ্বেতপত্র প্রকাশ করবেন? দেখেন, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করলে কি হয়? আমরা এই যাবত অনেক দুর্নীতি শ্বেতপত্র দেখছি। সেই শ্বেতপত্র দিয়ে কি হয়েছে? কোনোটাতে শ্বেতপত্রের উপর ভিত্তি করে এ পর্যন্ত কোন রকম মামলা মোকদ্দমা কোন রকম শাস্তি দেওয়ার দেখছেন আপনি? এই জীবনে দেখছেন? দেখেন না। না, কিন্তু আওয়ামী লীগ সরকারের যারা ছিল জড়িত তাদের বিরুদ্ধে তো অনেক ধরনের অ্যাকশন নেওয়ার আপনি তৎপরতা দুর্নীতির চলছিল। বিরুদ্ধে মামলা করেন, মামলা করেন, শ্বেতপত্র করবেন কেন? শ্বেতপত্র করা আমার বড় খারাপ আমি মনে করি। খারাপ কেন? শ্বেতপত্র করা মানে হলো শ্বেতপত্র অনেক কিছু বিশ্বাসযোগ্য কিনা আমার সন্দেহ আছে। যেমন এই সিপিডি, এই সিপিডি আওয়ামী লীগ সরকারের উপর একটা দুর্নীতির উপর শ্বেতপত্র করছে। ওই শ্বেতপত্র নিয়ে এমন 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 ফিগার আছে যে ফিগার নাকি অকল্পনীয়, অবিশ্বাস্য। এবং অনেক ইকোনমিস্ট পর্যন্ত বলছে যে এটা তো আমাদের বাজেটের চেয়েও বেশি। তো এখন এগুলি আসলে কতটুকু সত্য, কতটুকু স্পেকুলেশন, এটা বলা বড় কঠিন। এবং এটা থাকলে কি হয় জানেন? এটা থাকলে বরং সুবিচারটা হয় না। আওয়ামী লীগের গভর্নমেন্টের যে শ্বেতপত্র সেটা বিচার হয়েছে, হয় নাই তো। আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি কেউ দুর্নীতি করে থাকেন, বরং সরকারের যেটা উচিত হবে, শ্বেতপত্র টেতপত্র বোগাস। সরকারের উচিত হবে জানেন, উচিত হবে যে অন্তর্বর্তীকালীন সরকার সহ আগের সরকার, সকল সরকারের অথবা সরকারের বাইরে যারা যত দুর্নীতি করছে এই দুর্নীতিগুলির কার্যকর বিচার করা, এটা সরকার উচিত হবে। এখন এই বিচারগুলি করার জন্য শ্বেতপত্র কোনো বেজ লাইন হতে পারে না। কারণ শ্বেতপত্র যারা তৈরি করে এরাও তো এই দেশেরই লোক, এরাও তো এই দেশের লোক। এটা হলো আলোচনার জন্য, পত্রিকার হেডলাইন হওয়ার জন্য খুব ইন্টারেস্টিং ব্যাপার। এছাড়া এর কোনো কার্যকারিতা আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ আমরা অনেক বছর ধরে সেই এরশাদের আমল থেকে শ্বেতপত্র দেখে আসতেছি, কিচ্ছু হয় না ধরে। বরঞ্চ আপনি বিচার করেন, দুদকের মাধ্যমে বিচার করেন, সরকারি ফৌজদারি আদালতে বিচার করেন, প্রত্যেকটা বিচার হোক, সুবিচার হোক। রাজনৈতিক বিচার চাই না, সুবিচার হোক। আপনি বিচার ব্যবস্থাকে ঠিক করেন, দুদককে ঠিক করেন, ঠিক করে প্রত্যেকটা ঘটনা ধৈর্য ধরে বিচার করেন। উপায় কেমন বলি? উপায়টা হলো শ্বেতপত্র না, উপায়টা হলো প্রত্যেকে আপনি একটা গণ বিজ্ঞপ্তি দেন যে যার সঙ্গে যত দুর্নীতি হয়েছে, যে দুর্নীতির যত সাক্ষী আছে, যার কাছে যত তথ্য প্রমাণ আছে, সব আমাদের এখানে পাঠান।
প্রয়োজনে আপনার ঠিকানা দিয়েন না, ঠিকানা ছাড়া অভিযোগ লিখিত আকারে পাঠানোর দরকার নাই, তথ্য প্রমাণ পাঠান। কারো না কারো কাছে তথ্য আছেই, কারো না কারো কাছে তথ্য আছে। তথ্য ছাড়া একা একা দুর্নীতি করা যায় না। আপনি কোনো অপকর্মে একা একা করতে পারবেন না, মাথায় রেখেন। আপনার কোনো না কোনো পার্টনার থাকবে, কোনো না কোনো সঙ্গী থাকবে, কোনো না কোনো সাক্ষী থাকবে। সে হয়তো একসময় আপনার পক্ষে ছিল, এক পর্যায়ে দুর্নীতির অর্থের ভাগ বাটোয়ারা নিয়ে সে এখন আপনার বিপক্ষে চলে গেছে, এবং দেখবেন সে তথ্য দিয়ে দিবে। আপনি তথ্যগুলো ওপেন আহ্বান করেন, আহ্বান করে আপনি বলেন যে কোনো আপনার সোর্স বলা দরকার, আপনি ইনফরমেশন গুলো আমাদেরকে দেন, আমরা সেটা খুঁজে পাই করবো। বাকিটুকু এটা করেন, আপনি পেয়ে যাবেন। এবং তারপরে প্রত্যেককে একদম কঠিন ভাবে আইনের আওতায় আনেন, দেখবেন হয়ে যাবে, ফল পাবেন, ফল পাবেন। তবে এইগুলো বেসিক কি জানেন? বেসিক হলো, যে সরকার এটা করতে চায় সেই সরকারের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে আন্তরিকতা থাকতে হবে। আমার প্রশ্নটা ঠিক ওখানেই, যে বিএনপি সরকারের সময় অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তথ্য উন্মোচন হবে কিনা, বা কোনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, এবং শ্বেতপত্রের প্রসঙ্গটি ওই কারণেই এসেছে যে একটু ধারণা পাওয়া। আপনি যে কথাগুলো বললেন যে বিজ্ঞপ্তি দিয়ে তথ্য প্রমাণ চাওয়া বা সংগ্রহ করা, ওরকমই কিছু। এবং যদি ধারণাটাই না আসে, তাহলে বিচারটা হবে কিভাবে, উদ্যোগটা নিয়ে হবে কিভাবে? এবং আপনি যে এখন জিনিসটা ধারণাটা আপনি কাকে করতে দিবেন? ধারণাটা আপনি কার কাছ থেকে দিবেন? ধারণাটা আপনি কার কাছ থেকে নেবেন? এই লোকগুলি তো সমাজের সুবিধাভোগী ভাই। আমি তো এই লোকগুলোর উপর আস্থা রাখি না। আপনি ধারণা নিলেন, বলে মাসুদ কেমন আপনি ধারণা দেন, আমি দিলাম। আমি তো সোসাইটির সুবিধাভোগী লোক, আমার সঙ্গে কারো না কারো খাতির আছে, আমি তাহলে বাদ দিয়ে বাকিগুলি দিব। তাহলে ধারণাটা আপনি একটা ব্যক্তি বা একটা গোষ্ঠীর কাছ থেকে নিয়েন না, ধারণাটা কার কাছ থেকে নিচ্ছেন এটা বললেন না। বললেই কিন্তু আমাকে হাত করে ফেলাবে। যেই বলবেন যে আমি অমর একটা সংগঠনকে দিলাম, ওই সংগঠনের সঙ্গে তখন যোগাযোগ করা আরম্ভ করে দিবে, বলবে যে অন্যগুলি বড় করে দেখান, আমারটা ছোট করে দেখান। দরকার নাই তো। আপনি অজ্ঞাত পরিচয় লোকের কাছ থেকে বলেন, আমি আপনার পরিচয় গোপন রাখবো। আপনার কাছে দুর্নীতি যা কিছু তথ্য আছে আপনি বলেন, আপনি এক্সাম্পল, কথার কথা। আপনি একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলেন, তখন সুজনকে দায়িত্ব দিলেন, ভাই আপনি একটু দুর্নীতির উপর একটা শ্বেতপত্র বানাই দেন। তারা কিন্তু অনাগ্রহী হবে না, আগ্রহের সঙ্গে শুরু করবেন। মিস্টার বদির আলম বুঝুন দেখবেন বিরাট আগ্রহটা ঝাঁপাই পড়ছে। ঝাঁপাই পড়লে কি হবে? আলটিমেটলি ওনার কিছু লাভ হবে, আর কিছু লাভ হবে। ওনাকে সবাই যাবে, ভাই আমার কাছে অমুকের সম্পর্ক আছে, তমুকের সম্পর্ক আছে, তাহলে আমার টুকু আপনি একটু সাইজ করে দিয়ে। উনি কি দুধে ধোয়া তুলসী পাতা? বাংলাদেশে কে দুধে ধোয়া তুলসী পাতা বলেন তো আপনি? আচ্ছা, জানেন আপনি, আমি দিবেন আছি, সেই একটা কামতে আলো তৈরি। আপনি আছেন, আমি আছি, ধোয়া। এটাকে হঠাৎ করে বলতে আমি পারি আপনি পরীক্ষিত না, শুনেন পান না, বড় বড় ডায়লগ দিয়ে লাভ নাই। বড় বড় ডায়লগ, আমি আমি আপনার চেয়ে পরীক্ষিত না। আমরা মনে করতেছি আমি আছি, আপনি না। মনে করতেছেন আপনি আছেন, কিন্তু যেটুকু সুযোগ পেয়েছেন, যেটুকু সুযোগ পেয়েছেন, আমি যতটুকু পেয়েছি, অন্তত সেই জায়গা থেকে বলতে পারবো, হলফ করে বলতে পারবো যে আমরা দুধে ধোয়া। যেটুকু সুযোগ পেয়েছি, অন্তত সেই সুযোগে তো আমরা গা ভাসিয়ে দেইনি। এটা বলা যায় না ভাই, এটা বলি না, আমি বলি না। ধরুন আপনার সম্পর্কে এক দুর্নীতি অভিযোগ আসলো, আমি বলবো যে পান্নার সম্পর্কে এক দুর্নীতি অভিযোগ পাইছি, এটা হয়তো একটু দেখি, পান্নার সঙ্গে আলাপ করে দেখি। আপনার সঙ্গে আলাপ করলাম, পান্না আপনার সম্বন্ধে এটা পাইছি, আপনি আমাকে 7 মাস বুঝাইলেন, যাই বুঝালেন, আমি কিন্তু আপনারটা বোঝার জন্য বসে আছি। এই যে কিছু একটা অজুহাত দিলে আমি এটা মেনে নেবো, কারণ আপনার সঙ্গে তো আমার একটা পার্সোনাল রিলেশন আছে। আমার কথাটা তা না। আমার কথাটা হলো কি, আপনি যদি রিয়েলি জাজ করতে চান, তাহলে তথ্য নেন, ডিসিশন নিয়েন না, সাজেশন নিয়েন না, ইনফরমেশন নেন। সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনি জাজ করেন। ওকে, ঠিক আমার আছে, কাছ আমি থেকে আপনারটাই আপনি জাজ বলছি। করেন। না, ঠিক আছে, আপনার যে প্রক্রিয়া, আপনি যে প্রক্রিয়ার কথা বলছেন, সেই প্রক্রিয়ায় আমি অবশ্যই ধরে নিচ্ছি এবং এটাই করা উচিত। কিন্তু সেদিকেও সরকার এগোবে কিনা আপনার কি মনে হয়? যেহেতু বিএনপির যে 3-4 দিনের নানান পর্যায়ের মন্ত্রী যে কথাবার্তা, যে সততার বয়ান আমরা শুনছি, সেই জায়গা থেকে মনে হয় যে আসলেই তারা ইচ্ছুক গত সরকার, মানে ইন্টারিম গভর্নমেন্টের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের দুর্নীতি তদন্ত করতে, নাকি সারা বছর আমরা যা শুনে আসছিলাম যে একটা সেফ এক্সিট চাই উপদেষ্টা, সেই সেফ এক্সিটের এক ধরনের প্রি কন্ডিশনের মধ্য দিয়ে তাদেরকে সেফ এক্সিটের ব্যবস্থা করে দেওয়া হতে পারে? শুনেন, বিএনপি যে ক্যাবিনেটটা আছে, এখানে আমি দুই ধরনের লোক দেখি।
এবং আমি খুব সতর্কভাবে এদেরকে পর্যবেক্ষণ করব। আগামীতে আমি দুইটা গ্রুপ করার চেষ্টা করব। একটা গ্রুপে দৃশ্যত রয়েছেন তারেক রহমান, আর একটা গ্রুপে বাকিরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী, এটা আমি বলছি না। তারেক রহমান একটা অবস্থান নিয়েছেন, উনি কিছু কিছু কাজ করছেন যা নাকি স্বাভাবিক নয়। উনি কিছু কিছু মানে আপনার পদক্ষেপ নিয়েছেন যা নাকি অনেকের কাছে প্রত্যাশিত নয়, কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে। এখন এইগুলি তার ক্যাবিনেটের আর কে কে অনুসরণ করবে, এই ব্যাপারটা আমার আপনাকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। এই পর্যবেক্ষণ করলে আমরা দেখবো যারা যারা ওনার সঙ্গে মিল মিল দিচ্ছেন, মুখে কি বলছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো যে কার কার কাজ করুন আমরা তা দেখছি। দেখেন, উনি সংসদীয় সভায় সিদ্ধান্ত নিয়েছেন যে এমপিরা শুল্কমুক্ত গাড়ি দিবেন না, প্লট নেবেন না। ওনারা 212টা এমপি পেয়েছেন। আমার তো মনে হয় 212 জনের মধ্যে 200 জনের মন ভেঙে গেছে, 200 জনের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে যে এটা কি কয়। আমি বলে গাড়ি দিব না, আমি তো অলরেডি গাড়ি কিনে গাড়ি বিক্রির গ্রাহকও ঠিক করে ফেলাইছি, আর এখন আবার আমি গাড়ি দিতে পারবো না। এরা তো কেউ, যারা নাকি শুল্ক মুক্ত গাড়ি নিচ্ছে এ পর্যন্ত, তারা তো কেউ 2-3 কোটি টাকার কম দামে কোনো গাড়ি নেয় নাই। সেই গাড়ি আবার তারা বিক্রিও করে ফেলেছে, গ্রাহকও ফেলেছে যে ওই গাড়ি 6 কোটি টাকা বেচবে, তাও যে কিনবে তাও 2 কোটি টাকা লাভ হবে। এটা সব ঠিক থাকতো। এই সময় নেতা কয় যে আমরা কেউ গাড়ি নিব না, এটা কোনো কথা? এটা কি মনে সয়? কানে সয় কিন্তু মনে তো সয় না। তো এই যাদের মনে সয় না তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে একটা একটা। উনি বলছেন প্লট দেবো না, আর যদি প্লটই না পাইলাম তাহলে এমপি লাভ কি? এগুলো তো ভাই ন্যায় নাই কে বলুন তো, আপনি ন্যায় নাই কে? এখন অনেক প্রমাণ বলছেন দিবে না, এখন কার কার মনে দুঃখ পাইছে দেখতে হবে। আবার উনি বলছেন যে আমি আমার গাড়িতে যাব, আমার গাড়ির তেল আমি কিনবো, ড্রাইভারের বেতন আমি দিব। ওকে ফাইন, আমরা অবজার্ভ করি এখন আর মন্ত্রীদের মধ্যে কে কে কাজটা করে, কে কে করে। ভাই, এই মন্ত্রীদের মধ্যে সবাই তো কোটিপতি, তালিকা তো দেখলাম। তারা কি নিজের একদিন গাড়ি চড়তো না? চড়তো। তো মন্ত্রী হওয়ার পর সরকারি অর্থের গাড়ি চড়তে হবে কেন? ওনার তো গাড়ি আছে, ওইটাই চলেন। আপনি তো দেশ সেবা করতে আসছেন না ভাই। তার প্রমাণ একদম খুব ভালো পয়েন্টে ধরছে। আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যান না কেন, আপনি ইংল্যান্ডে যান। ইংল্যান্ডের কোনো মন্ত্রীর জন্য কোনো বাড়ি নাই, ইংল্যান্ডের কোনো মন্ত্রীর জন্য কোনো বাড়ি নাই। তো এখন খালি একমাত্র প্রাইম মিনিস্টার ছাড়া ওই ডাউনিং স্ট্রিট, 10 নম্বর ডাউনিং স্ট্রিট, আর বোধহয় 11 নম্বর না 9 নম্বর আরেকটা জানে আছে কার জন্য, বোধহয় স্পিকারের জন্য না কার জন্য। এই দুইটা বাড়ি কেমন আছে সরকারি বাড়ি, আর বাদ বাকি সব মন্ত্রীরা নিজের বাইর থেকে আসে। কেউ কেউ ট্রামে আসে, মেট্রোতেও আসে, আসে তো ভাই। তো উনি যেটা দেখে আসছেন, উনি দেখেই তো বলছেন যে ভাই গাড়ি আমরা নিবো না, নিজেরটা বাড়িও নিয়েন না। বাড়ি দিতে হবে কেন আপনাকে? বাড়ির সঙ্গে আপ্যায়ন ভাতা, জামাদার, দফাদার, ওয়াশিং মানে ওয়াশ করার জন্য ধোবা, এইসব আপনাকে নিতে হবে কেন? নিয়েন না। তো এখন উনি যেটা করেছেন, এটা কে কে ফলো করে আমরা দেখি। এই পর্যন্ত তো কেউ বলে নাই যে আমি, ভাই আপনি মন্ত্রী হয়েছেন রে ভাই, একটা গাড়ির ড্রাইভারের আর তেলের কয় টাকা? ওই যে 450 লিটার পাবে প্রতি মাসে, ওইটা বেচবে। মানে এদের মানে নজরটা এত ছোট যে ওই 450 লিটার তেলের দামটাও তারা মানে ছাড়তে চায় না। এরা তো মন্ত্রী বসে গেছে। এখন এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। দেখেন কে কে ফলো করে, যদি ফলো না করে তাহলে তাদেরকে সন্দেহের খাতায় রাখেন। আর যারা ফলো করে দেখেন, তারেক রহমান অনেক কিছু চালু করতেছেন কিন্তু, এবং আমি তো মনে করি তারেক রহমান তার সঙ্গে মন্ত্রিত্ব করাটাকে ডিফিকাল্ট করে দিচ্ছে। তার বাপ বলছিল না, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। এখন উনি হয়তো বলে দিচ্ছে যে আই উইল মেক মিনিস্ট্রি ডিফিকাল্ট। দেখা যাক কি হয়, ওয়েট করি আমরা। কাজেই দুর্নীতি উনি যদি চান পারবেন। উনি না, যদি সেটা না চান, হয় এই সরকারের সময়, চলমান সরকারের সময় যারা মন্ত্রিসভার সদস্য আছেন তাদের ক্ষেত্রে বলছেন। আমার প্রশ্নটা ছিল যে সেফ এক্সিটের বিষয়ে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা আছেন তাদের ক্ষেত্রে, যেমন ফয়েজ আহমেদ তোয়েব একজন বিশেষ সহকারী, তিনি সরকার থাকাকালীন সময়ে কোন ধরনের জিও ছিল না, গভর্নমেন্ট অর্ডার ছিল না, তিনি চলে গেলেন দেশের গণ্ডি পার হয়ে। তার বিরুদ্ধে 550 কোটি টাকার আত্মসাতের অভিযোগ রয়েছে।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি সাবেক সাবেক ছাত্র উপদেষ্টা ছিলেন, একজন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তার এপিএস এর বিরুদ্ধে শত শত কোটি টাকা দুর্নীতি অভিযোগ উঠলো। স্বাস্থ্যমন্ত্রী নুরজাহান বেগম, তার এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠলো। উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ রয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অ্যাকশন না নেওয়া হয়, তাহলে কি আমরা ধরে নেব যে আসলে কোনো প্রি কন্ডিশনের ভিত্তিতে তাদেরকে সেফ এক্সিটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে? যদি ব্যবস্থা নেওয়া উচিত, ব্যবস্থা না নিলে আপনি যেটা বললেন ওইটাই ঠিক। ব্যবস্থা না নিলে আমরা বুঝবো ওদেরকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। এবং ইউ আর রাইট, আপনি একদম একদম অ্যাকুরেটলি ধরছেন না যে ফয়েজ আহমেদ তো চলে গেছেন, এর ব্যাপারে দেখলাম যে আরেক উপদেষ্টা, ওই ভদ্র মহিলা, কি যেন নাম নাম মনে থাকে না, যে ওই ভদ্র মহিলা, উনি বললেন যে উনি তো যেতেই পারেন। না, পারেন না। সরকারের উনি কি রিজওয়ানা রিজাইন করে হাসান। গেছেন? হুম। হ্যাঁ, রিজওয়ান হাসান। উনি যে বলছেন উনি উনি ওখান থেকে আসছিলেন আবার চলে গেছেন। না রে ভাই, আসলাম আর চলে গেলাম, এটা কি যে বিকেলবেলা আমরা ছোটবেলায় খেলতাম গোল্লাছুট খেলাম, অর্ধেক খেলা খেলাম, আমি গেলাম আমার বাবা আবার ডাকতেছে, ওই আসলাম আর গেলাম, এটা ভাই গোল্লাছুট খেলা না। এটা হলো সরকার। আপনাকে যেতে হলে আপনাকে রিজাইন করে গেছেন। আপনি তো দুদিন আগেই চলে গেছেন। দুদিন আগে আপনি কিভাবে গেলেন? আপনার সামনে লেনদেন সব ক্লিয়ার করে গেছেন, আপনি বিদায় নিয়ে গেছেন আপনার কর্মকর্তাদের কাছ থেকে। ওকে ফাইন, ওই বিদায় বিদায় না তো, আপনাকে আগে রিজাইন করতে হবে মিনিস্ট্রি থেকে। মিনিস্ট্রি দেখবে আপনার কাছে কোনো দেনা পাওনা কোনো কিছু আছে কিনা, এগুলি হয়েছে, প্রপারলি হয়েছে। এবং তাছাড়া যাইতে হলে আপনার সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে। আপনাকে অনুমতি দেওয়া হয়েছে? এগুলো কি ইয়ার্কি পাইছেন? এখন ওনারা ইয়ার্কিটা কি, ওনারা তো পুরো এই 18 বছর ধরে ইয়ার্কি করছেন। 18 বছর, 18 মাস ধরে, ওনারা তো 18 মাস ধরে এই দেশবাসীর সঙ্গে, জাতির সঙ্গে ইয়ার্কি করছেন। এই ইয়ার্কি করতে করতে মনে করছেন যে এটাও একটা ইয়ার্কি, করলাম গেলাম, আইলাম গেলাম, আইলাম না গেলাম না। আরাম আর কি, আরাম, আরামই আরাম। এদের প্রত্যেকটা লোককে আমি মনে করি জবাবদিহিতার আওতায় আনা উচিত, প্রত্যেকটা লোককে। এবং কেবল অর্থনৈতিক দুর্নীতি না, এদের যদি কোনো নৈতিক দুর্নীতি থেকে থাকে, এদের যদি কোনো মানে সংলাপের দুর্নীতি থেকে থাকে। রিজওয়ান হাসান বলছে না 52 বছর কি করছেন, আমরা এসে করতেছি, এই কথাটা জাজ করা উচিত। এই দুর্বিনীত যে মন্তব্যটা, যে 52 বছর কি করছেন, উনি এসে সব করছেন, তো উনি 18 মাসে কি করছেন বুঝতে হবে। এক পলিথিন বন্ধ করতে পারেন নাই, এক পলিথিন বন্ধ করতে পারেন নাই। বিরাট বা আমার দোষী। হ্যাঁ, 2024-এর নভেম্বর থেকে নাকি পলিথিন চলবো না, পারছে? পারছে বন্ধ করতে? পারে তো নাই। এই তো তার জোর। আর বড় বড় ডায়লগ দেয়, জ্ঞানের আলাপ করে না, ওই জ্ঞানের আলাপ চলতো না রে ভাই। না, তার প্রত্যেকটা লোককে জবাবদিহিতার আওতায় আনা উচিত আমি মনে করি। এবং সেটা তার অর্থনৈতিক দুর্নীতি, নৈতিক দুর্নীতি এবং কথার দুর্নীতি, বেফাস কথাবার্তা উচ্চারণ, প্রত্যেকটারই বিচার হওয়া উচিত, এদের মুখোশ উন্মোচন করা উচিত। তারা তো সবাই জ্ঞানী। সাবেক প্রধান উপদেষ্টা প্রেস সচিব বললেন যে আপনার কোনো পড়াশোনাই নেই, আপনি কি বলেন না বলেন কেউ বোঝে না। আমরা তো সব বুঝি, কিন্তু উনি বোঝেন না, উনি এতটাই জ্ঞানী। হ্যাঁ, আহ, আপনার পড়াশোনার পরিধি নিয়ে তার সন্দেহ আছে, ইত্যাদি ইত্যাদি। না না, শোনেন আমি বলি, আমার লেখাপড়া আসলেই নাই, আমি আসলেই একটা মূর্খ টাইপের লোক। আমার কোনো, আসলে কিন্তু আমার কোনো সার্টিফিকেট নেই, বুঝছেন? আমি খুবই মূর্খ। আমি মোটামুটি 35 বছর ধরে চাকরি বাকরি করছি। তো এরা কেউ, এই মূর্খ লোকটা কেন রাখলো যদি নেমে দিয়ে বুঝলাম না। যে জিনিসটা শফিক সাহেব একদিন পরে বুঝলো, এটা এই এরা কেউ বুঝে নাই, বুঝছেন? কেউ বুঝে নাই, উনি একলাই বুঝছে। তো কি করবো আর বলেন। উনি ছিল একটা আপনার ইয়ে, কি বলে, হঠাৎ এক গভর্নমেন্টের প্রেস সেক্রেটারি। তো আমি বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি হিসেবে চাকরি করে আসছি। বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি ছিলেন তোয়াব খান সাহেব। ইয়ে তোয়াব খানের সঙ্গে আমি চাকরি করে আসছি, 12 বছর চাকরি করছি। তোয়াব খান 12 বছরের টের পায় নাই যে আমি তো কোনো লেখাপড়া করিনি। এখন উনি উনি বুঝে গেছে তো আমি কোনো লেখাপড়া করি নাই। তো কি আর করার? আমার আমার ধারণা উনি একটা নৈশকালীন বিদ্যালয় খুলবেন, সেই নৈশকালীন বিদ্যালয়ে আপনি প্রথম ছাত্র হবেন, সাবেক প্রেস সেক্রেটারি। এটা আমরা শুনেন, আমি দেখতে বলি চাই। ভাই, আমার সম্পর্কে অনেকে অনেক কথা বলে। আমি যে মহাজ্ঞানী লোক তা তো আমি দাবি করতে পারবো না। আমি একটা অবশ্যই আমি নিজেও মনে করি আমার অত জ্ঞান নাই। তবে আমার যে জ্ঞান আছে ভাই, এই জ্ঞান দিয়ে আমার জীবন চলে গেছে, কোনো সমস্যা হয় নাই। আর আমার 80% যদি ভুল ভাল হয়, তাহলে এই দেশের মানুষের একটা মাথার মধ্যে কোনো বুদ্ধিশুদ্ধি নাই। এই 80% ভুল বলি আমি, কেউ ধরতে পারলো না, উনি একলা ধরে ফেললো মহাজ্ঞানী, তো কিছু বলার নাই। শুনেন, এইগুলি নিয়ে না আমার কোনো জবাব নাই।
আমি জবাব দিতে চাই না কেন, আপনি যখন রাস্তায় বেরোবেন, রাস্তায় বেরোলে পরে আপনাকে দেখে কিন্তু দু একটা কুকুর ঘেউ ঘেউ করতে পারে। এখন আপনি কি যেই তাকে বলবেন, ভাই কুকুর তুমি কেন ঘেউ ঘেউ করতেছো, তোমার তো আমাকে দেখে ঘেউ ঘেউ করা ঠিক না, এটা আপনি বলবেন? বললে আপনি কয়জনকে বলবেন? বলতে তো পারবেন না। আবার ধরেন সেই কুকুরটা যদি কোন একটা ভাগ্য বলে কোন একটা বড় লোকের বাসার কুকুর হয়ে যায়, সেই বাসায় সে নিয়মিত এসি রুমে থাকে, সেখানে তাকে নিয়মিত খুব দামি দামি 5 স্টার হোটেল থেকে খাবার এনে খাওয়ানো হয়, তবু তো সে কুকুরই থাকে না, তার কিন্তু চরিত্র চেঞ্জ হয়ে থাকে, চেঞ্জ হয়ে যায় না। তো এইগুলো নিয়ে আমি কি করতে পারি? এগুলো তো আমাদের করার নাই। আমাকে তো যে যা বলে করুক, আমাদের মানে শোনা ছাড়া তার কাজ নাই। মাঝে মাঝে কৌতুক অনুভব করি, ওকে ফাইন, নো প্রবলেম। আমি একটা শেষ প্রশ্ন করি আপনার কাছে, এটা উত্তর নিয়ে আমরা শেষ করব। সেটা হচ্ছে যে মানুষ জীবনে একটি প্রতিবেদন বেরিয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে সরকারের, সাবেক সরকার এবং অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা ক্ষমতা ধরে রাখতে চাইছিল এবং তারা নানান ধরনের ব্লু প্রিন্ট করছিল। এই ব্লু প্রিন্টের অংশ হিসেবে নানান ধরনের ম্যাটিকুলাস ডিজাইন তারা অ্যাপ্লাই করছিল। এবং আমরা তো অনেকেই যেমন সন্দেহ পোষণ করছিলাম যে আদৌ সরকার নির্বাচন দেয় কিনা, ডক্টর ইউনূস নির্বাচন দেয় কিনা, অথবা আপনি সন্দেহ করছিলেন নির্বাচন দিলেও সেটি নিরপেক্ষ হয় কিনা। এবং 18 মাসে সরকার যা যা আমাদের সামনে উপস্থাপন করেছে, নানান ধরনের সন্দেহ সংশয় আমাদের মতো সাধারণ মানুষের মনে উঠেছিল। এবং এটাও সত্য কথা, আমরা অব্যাহতভাবে কথা বলছিলাম, সংশয় প্রকাশ করছিলাম, এবং রাজনৈতিক দলগুলোর থেকে, মানে বিএনপি থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো এক ধরনের অব্যাহত চাপ ছিল বিধায় আমি মনে করি এই নির্বাচনটি দিতে বাধ্য হয়েছে ডক্টর ইউনূস, এবং অবশ্যই সেনাবাহিনীর একটি চাপ ছিল। কিন্তু এই যে আহ এক ধরনের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কি তদন্ত হবে না? এই ষড়যন্ত্রকারীদের বিচার হবে না? আমি বলি আপনাকে ষড়যন্ত্র ব্যাপারটা কি, আমি কিন্তু কখনোই বলি নাই, আমি কিন্তু কখনোই বলি নাই, মানে আপনার ওই জুন মাসে তো বোধহয় মিটিংটা হলো ইয়ের সঙ্গে, তারেক রহমানের সঙ্গে লন্ডনে। লন্ডনে। হ্যাঁ, ওই 15ই জুন বোধ হয়। ওই ওই মিটিংটার পরে আমি একবারের জন্য বলি নাই যে নির্বাচন ফেব্রুয়ারির হবে না। আমি সব সময় বলেছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তখন আমার নানা রকম ইকুয়েশন ফেব্রুয়ারিতে। হ্যাঁ, আমি নির্বাচন কতটা ভালো হবে এটা নিয়ে সন্দেহ পোষণ করছি, মানে উনি বলেছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেবেন, আমি ওইটা নিয়ে সন্দেহ পোষণ করছি যে এটা নির্বাচন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার এই দুটাই ছিল। আপনি আমার পুরোনো ভিডিও দেখেন, পুরোনো ইন্টারভিউ দেখেন, কোথাও পাবেন না যে আমি সন্দেহ করছি যে নির্বাচন হবে না। আমি বলি নাই, নেভার। আমি বারবার বলছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আচ্ছা, এখন যেটা হয়েছে, যে যে নির্বাচনটা হয়েছে, আমি এখন আপনাকে বলি, এই নির্বাচনটা যদি ফেব্রুয়ারিতে না হয়, 2025-এর জুনে হতো, 2025-এর ফেব্রুয়ারিতে হতো, তাহলে এই নির্বাচন এখনকার চেয়ে অনেক ভালো হতো, অনেক ভালো নির্বাচন হতো। এটা দেরিটা কিন্তু করা হয়েছে একটা ভালো নির্বাচন করার জন্য না, দেরিটা করা হয়েছে কাল ক্ষেপণের জন্য, সময় ক্ষেপণের জন্য। তাদের ইচ্ছা ছিল আরো সময় ক্ষেপণ করবে, কিন্তু তারা ফেব্রুয়ারি পর আর যেতে পারে নাই। আপনি বলবেন কেন যেতে পারে নাই, সেই ব্যাখ্যাটা আপনাকে আমি দিই। যেতে পারে না, আমি যে কারণে বিশ্বাস করতাম যে ফেব্রুয়ারি পরে যাবে না, সেটা হলো ডিউ টু আর্মি চিফ। আর্মি চিফ এত বলেছিল না যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। এই 18 মাস কিন্তু ফেব্রুয়ারিতে হয়। উনি 18 মাস 4 দিন সময় নিয়েছেন, ঠিক 18 মাস 4 দিনের মাথায় নির্বাচনটা হয়েছে। ফেব্রুয়ারিতে না করলে উনি বিপদে পড়তেন, সিম্পলি বিপদে পড়তেন। এবং এই জন্যই নিজের বিপদকে রক্ষা করার জন্য উনি 18 মাসের মধ্যে এই নির্বাচন যে হয়েছে, এই 18 মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে, এদের এই মতলব ছিল একটা আরো দীর্ঘায়িত করা যায় কিনা, সেই মতলবটাকে থামিয়ে দিয়েছেন আর্মি চিফ। একদম স্ট্রেট হয়েছে, আমি যেটা মনে করি। কাজে নির্বাচন এই ফেব্রুয়ারিতে হওয়ার জন্য যদি কৃতিত্ব কারো থাকে, তাহলে আর্মি চিফের আছে, এদের না। এরা বোগাস, এরা হলো যতদিন থাকা যায়। কারণ এরা মনে করেন হঠাৎ করে আচমকা লটারি পাওয়ার মতো করে একটা মন্ত্রিত্ব পেয়ে গেছে, ছাড়বে কেন ভাই, আরামই আরাম, আরামের কোনো শেষ নাই। তারপরে বন্ধু বান্ধব ইয়ার দোস্ত সবকে আইনে নিয়ে মন্ত্রী কারো প্রতিমন্ত্রী বানাই দিছে, নিজের মামলাগুলি উঠাই নিছে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানগুলি সরাই করে নিছে, ধাম ধাম করে। আমি তো মনে করি এই সমস্ত এবং তারপরে কি করছে, দেশটাকে আমেরিকার কাছে, আমেরিকার করদ রাজ্যে পরিণত করার জন্য যা যা করার তাই করছে। আমি তো মনে করি এদের সবার বিরুদ্ধে এই সমস্ত অপরাধে মামলা হওয়া উচিত, এবং সবচেয়ে আগে মামলা হওয়া উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। উনি তো মূল লোক, উনি হলো মূল লোক এই সমস্ত আকাম কুকামে, ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত।
এবং ওনার প্রত্যেকটা মামলা যেগুলো নির্ভয়া আদেশ উঠাই নিছে, প্রত্যেকটা মামলা আবার নতুন করে করা উচিত এবং সেগুলো জাজ হওয়া উচিত। যেগুলো যেগুলো যদি মুক্তি পাবেন পাবেন, যদি প্রমাণ হয় যে ভুয়া মামলা হবে। কিন্তু নির্ভয়া আদেশে মামলা তুলে নেওয়া, এর চেয়ে বড় অন্যায় আর পৃথিবীতে থাকতে পারে না। মামলা আবার নির্ভয়া আদেশে উঠে কি হবে? মামলা যখন কোর্টের কাছে গেছে, কোর্ট ঠিক করবে এই মামলা কি রেজাল্ট হবে। নির্ভয়া আদেশ উঠায় কিভাবে? এই মামলা কি নির্ভয়া আদেশ ছিল? কত হয় নাই। মানলাম শেখ হাসিনা ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মামলা করছে, ওকে, করছে মামলা। তো মামলা যে ইনভ্যালিড মামলা, এটা কোর্ট বলুক। কোর্ট বলছে আপনি সবটা উঠাই নিলেন। উনি তো দেশ চালাইছে হাসিনার চোখ খারাপ করতে। হাসিনা এই প্রক্রিয়ায় এই দেশ চালাইতো, উনি ওই প্রক্রিয়ায় চালাইছেন। তো এইগুলি ঠিক না। আমি মনে করি প্রত্যেকটা, আপনি বললাম না আমি যে প্রত্যেকটা অপকর্মের জাজ হওয়া উচিত, প্রত্যেকটা অপকর্মের বিচার হওয়া উচিত। সেটা অর্থনৈতিক অপকর্ম হোক, নৈতিক অপকর্ম হোক, আইনগত মানে আইনের নামে অপকর্ম হোক, প্রশাসনিক অপকর্ম হোক, সব। মাঝখানে আমি একটা বিজ্ঞপ্তি দেখলাম, একজন লোকের, এক সাবেক সচিবের মাঝখানে আমি একটা স্ট্যাটাস করছি, পরে আমার চোখ ভিজে উঠছে। সে লোক মাত্র 3 মাস না 8 মাসে সচিব পাইছিল, 8 ঠিক আছে? মাস। সেই লোকের এক কলমে খুঁটাটা চাকরি খাই দিছে। সে লোক বলতেছে আমি এত বছর আমি সচিব হয়েছিলাম, মাত্র 8 মাস হবে আমার চাকরি খাই দিলেন। কেন খাইলেন? কি অপরাধ আমার? কেউ জানে না। এখন আমার সংসার চলে না। একটা সচিব সে বলতেছে এখন আমার সংসার চলে না। এই যে অভিযোগটা করছে, এটা কি বানানো অভিযোগ? জাজ করেন, চুলচেরা বিশ্লেষণ করেন। অথচ আপনি যে একটা সবার সচিবের চাকরি খাইছেন, হ্যান খাইছেন, ত্যান খাইছেন, কেন? অপরাধটা কি তাদের? অপরাধটা কি? যাদের রাখছেন তাদের পুণ্যটা, আপনি বিচারটা কি? আপনি ইচ্ছা হলে চাকরি আপনি খাইছিলেন। এইগুলি তো করছে এই সরকার। কতগুলি ওই পোলাপান লোক ছিল, তার টাকা খাইছে আর এইগুলি করছে। ওই পোলাপানের টাকা খায় নাই, তাদের বিচার হওয়া উচিত না? উচিত তো। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক মাহমুদ কামাল আপনাকে। আমরা যে আশাগুলো করছি, অন্তত তারেক রহমান আমাদের নতুন প্রধানমন্ত্রী, তিনি যে আশ্বাসগুলো আমাদেরকে দিচ্ছেন, যে দৃষ্টান্তগুলো স্থাপন করছেন, আমরা হয়তো তার মুখের দিকে চেয়ে রইবো যে অন্তত তিনি কিছু করবেন। নইলে অনেক ধরনের সন্দেহ মানুষের মনে সৃষ্টি হতে পারে, এটি বাস্তবতা। আপনি ভালো থাকবেন, দর্শক আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।